এই যে রিসেট বাটনের কথাটা আপনি বললেন, এটাতেই একটা জিনিস প্রমাণিত হয় এবং আমরা গত এই সেই এ গ ২০২৪ সালের ৫ই অগাস্ট থেকে এই পর্যন্ত যা দেখছি, সেখানে আমরা লক্ষ্য করছি যে ইতিহাসকে মুছে ফেলার একটা প্রচেষ্টা চলছে। আপনি ভয়েস অফ আমেরিকাতে আপনি সাক্ষাৎকার নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। আপনার কাছেই তিনি ১ম বলেছিলেন রিসেট বাটনের চেপে দেয়ার কথা। রাইট? আ তো রিসেট বাটনের বাংলাদেশ কেমন দেখছেন আপনি? ১ম এ আমি একটু সংশোধন করে নিই। আমি এখন ভয়েস অফ আমেরিকায় নেই। জি। আমি অ্যা অ্যা অবসর নিয়েছি। এই যে রিসেট বাটনের কথাটা আপনি বললেন, এটাতেই একটা জিনিস প্রমাণিত হয় এবং আমরা গত এই সেই এ গ ২০২৪ সালের ৫ই অগাস্ট থেকে এই পর্যন্ত যা দেখছি, সেখানে আমরা লক্ষ্য করছি যে ইতিহাসকে মুছে ফেলার একটা প্রচেষ্টা চলছে। এই অর্থে যে আ এই যে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলছেন, এতগুলো সময় গেল এর মধ্যে বিজয় দিবস গেছে, এর মধ্যে ২১শে ফেব্রুয়ারি গেছে, এর মধ্যে স্বাধীনতা দিবস গেছে, এর মধ্যে ১৫ই অগাস্ট গেছে। কোনো সময়ই আমরা লক্ষ্য করিনি যে সেখানে বঙ্গবন্ধুর নাম কিংবা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা কিছু বলা হচ্ছে। তো এটাই তো সবচাইতে বড় দৃষ্টান্ত যে সংবাদপত্রের স্বাধীনতা নেই এবং তখন কা প্রধান উপদেষ্টা আমাকে যেটা বলেছিলেন যে, "ইতিহাস মুছে ফেলা হচ্ছে রিসেট বাটন দিয়ে।" তো এই ইতিহাস মুছে ফেলার যে প্রবণতা এবং তার যে দৃষ্টান্ত, সেটা আমরা এই ১.৫ বছরের বেশি সময়ের মধ্যে আমরা নিশ্চয়ই টের পেয়েছি। কিন্তু একটা জিনিস মনে রাখা প্রয়োজন, যে কারণে আমি আশাবাদী যে ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। সাময়িক সময়ের জন্যে ওটা হয়তো লুকিয়ে রাখা যায়। কিন্তু এর বেশি আর কিছু করা সম্ভব নয়। ইতিহাস ইতিহাসই, ইতিহাস সোচ্চার থাকবে বরাবর। ধন্যবাদ। জি। সংবাদপত্রের অবস্থা কি দেখছেন? আপনি যখন তার সাক্ষাৎকারটি নিয়েছিলেন, তখন কি আপনি শুধু মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রশ্নটি করেছিলেন যে আ স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে। তো সেখানে তিনি রিসেট বাটনের কথা বলেছিলেন। কিন্তু আপনি কি বুঝেছিলেন তার উত্তরের মধ্য দিয়ে যে এই রিসেট বাটন হচ্ছে একটা অরাজকতার বাংলাদেশ। এই রিসেট বাটন হচ্ছে গিয়ে যেখানে কোনো বিচার থাকবে না, কোনো আইন থাকবে না, শুধু মবের রাজত্ব থাকবে? অরাজকতার বিষয়টা আমি তখনও বুঝতে পারিনি। একদম সেটা তিনি ক্ষমতায় আসার মাসখানেক পরেই তার সাক্ষাৎকারটা নিয়েছিলাম এবং সম্ভবত আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমের সেটিই ছিল ১ম সাক্ষাৎকার। কিন্তু একথা স্পষ্ট হয়ে গেছিল যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে স্পৃহা, সেটাকে একেবারে প্রান্তিক অবস্থানে নিয়ে যাওয়া হবে। সেটা পরিষ্কার হলো। আর এই যে সংবাদপত্রের স্বাধীনতার কথা আপনি বললেন, আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে নানান রকম দিবস আমরা উদযাপন করি। সেই সব দিবস আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে, আমাদের জাতীয়তা বোধের সঙ্গে, আমাদের বাঙালিত্বের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু আমরা কোথাও দেখি না যে কেউ, বর্তমান প্রশাসনের কেউ কখনো ভুলেও বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করছেন। এবং প্রধান উপদেষ্টা তো সেটা ভুলেই গেছেন। আমার সাক্ষাৎকারেও তিনি কিন্তু নিজের মুখে বঙ্গবন্ধুর কথা বলেননি। আমার সাক্ষাৎকারটি ছিল, আমি জানতে চেয়েছিলাম যে ৩২ নম্বর রোডের বাড়িটি কেন ভেঙে দেয়া হলো এবং ১৫ই অগাস্টের ছুটি কেন বাতিল করা হলো এবং এ ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি কি? তখন তিনি প্রায় ক্ষুব্ধ হয়েই আমাকে বললেন যে, "আপনি কি সব ভুলে গেছেন? ২৪ এর আন্দোলনের পরে?" তার কথার সারমর্ম এটাই ছিল যে, এখন ছেলেরা বলছে, ছাত্ররা বলছে যে, "আমরা রিসেট বাটন পুশ করেছি। কাজেই অতীতের সবকিছু ভুলে যান।" হুম। এই জি। মনজুরুল আলম পান্না, আপনি তো কারাগারের স্বাদ নিয়ে এসেছেন। আ একটু বলুন তো আনিস আলমগীর আজকে যে কথাগুলি বলেছে,
কথাগুলো শুনতে আপনার কেমন লেগেছিল? যে ধরেন আমি যদি দেখি একদিকে বাংলাদেশের সাংবাদিকরা, গণমাধ্যমগুলো আ সাংবাদিক সম্মেলন করছেন, মানে উদযাপন করছেন, সাংবাদিকদের অধিকার উদযাপন করছেন। অন্যদিকে সাংবাদিকরা জেলে পচে মরছে এবং সেই নিয়ে তাদের কোথাও কোনো রকম বক্তব্য নেই। কি দেখছেন বাংলাদেশে? কি অবস্থা বুঝছেন আনিস আলমগীরের? সুতরাং আপনি যেমনটা দেখছেন আমিও তেমনটা দেখছি। আমার কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই এবং সারা দেশের মানুষ দেখছে, বহির্বিশ্বের মানুষেরা দেখছেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে আনিস ভাই আজকে যে বলেছেন কোর্টে তার আইনজীবীর কাছে শুনানির পরে আইনজীবীর সাথে কথা বলেছেন যে তিনি কারাগারে কেউ কোনো কথা বলছে না। আপনি আমার অনুভূতিটা জানতে চেয়েছেন যে কেমন লাগছে? আমার তেমন কিছু লাগেনি। এখন এই অভিজ্ঞতা আমার আছে আগে, হ্যাঁ? আমি যখন প্রায় ৩ মাস কারাগারে ছিলাম ঠিক একই মামলায় তো সন্ত্রাস বিরোধী আইন। অথ মানে আনিস ভাইয়ের সৌভাগ্য যে আ আমাকে যেভাবে বলা হয়েছে ন্যারেটিভটা দেয়া হয়েছে রাষ্ট্রপক্ষের জায়গা থেকে একেবারে আমার তো একেবারে অ্যাপিলেট ডিভিশন থেকে আমাকে জামিন নিতে হয়েছে। তো সেখানে বলা হয়েছিল যে সরকার উৎখাতে ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের উদ্যোগ নাকি আমরা নিচ্ছিলাম মুক্তিযোদ্ধাদের সঙ্গে। তো এবং তখন দেখেছি এই বাংলাদেশের কোন সাংবাদিক সমাজ বলতে যা বুঝায় সে সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ের জায়গাগুলো কোনগুলা? প্রেস ক্লাব বা বিএফইউ যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বা ঢাকা রিপোর্টার্স ইউনিটি ইত্যাদি, ইত্যাদি। তারা কোন কথা বলেনি। খারাপ লেগেছে এখানে। আবার লজ্জা লেগেছে আরেক জায়গায়। লজ্জায় কুণ্ঠাবোধ করেছি যখন বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন পেন বাংলাদেশ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, হিউম্যান রাইটস ওয়াচ, বা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট অফ ফোরাম, আইএফ আই আইএফডি এরকম অনেক অনেক সংগঠন তারা নিন্দা জানিয়েছে, বিবৃতি দিয়েছে। লজ্জা লেগেছে এই কারণে যে দেশের মধ্যে সাংবাদিকরা কোনো কথা বলছে না, বাইরের সাংবাদিক সংগঠনগুলো কথা বলছে। তবে হ্যাঁ, অবশ্যই দেশের মধ্যেও কথা হয়েছে। সাংবাদিক যারা রয়েছেন সিনিয়র জার্নালিস্ট তারা তাদের নিজ নিজ জায়গা থেকে কথা বলেছেন। কিন্তু কম্বাইন্ডলি সম্মিলিতভাবে পেশাগত জায়গা থেকে কেউ কথা বলতে হবে, কেউ কথা বলেনি। এবং যেমন আপনারা বলেছেন দেশের বাইরে থেকে, অনেকে বলেছেন এবং প্রত্যেকের জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তোলা হয়েছে। আনিস ভাইয়ের ক্ষেত্রেও সেটি ঘটেছে। আনিস ভাইয়ের ক্ষেত্রে যেটি ঘটেছে সম্পাদক পরিষদ একটি বিবৃতি দিয়ে দায় সেরেছে। মানে কেউ যে বলেনি একবারে তা নয়। সম্পাদক পরিষদ একটা বিবৃতি দিয়েছিল এর বাইরে আর বাংলাদেশে কোনো পেশাগত পেশাজীবী সংগঠন মানে সাংবাদিকদের পেশাগত জায়গা থেকে কোনো সংগঠন কেউ নিন্দা জানায়নি, প্রতিবাদ জানায়নি, কেউ মুক্তি দাবি করেনি। আবার একই রকম ভাবে আমার মতোই বিদেশি বিভিন্ন সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরো বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে, মুক্তি দাবি জানিয়েছে। এইজন্য আমি এই বিষয়টিকে নতুন করে ফিল করার কোনো বিষয় মনে করিনি। তবে এটাই তো বাস্তবতা। এই বাংলাদেশে যা চলছে এই মুহূর্তে কি এটি তো আমরা দেখে অভ্যস্ত গত কয়েক দশক যে লেজুর ভিত্তির যে সাংবাদিকতা। মনে করুন যে আওয়ামী লীগ সরকারের সময় যখন বিএফইউজ এর একটি অংশ আওয়ামীপন্থী তারা নিশ্চুপ থেকেছে। আবার বিএনপি জামাতপন্থী যে অংশটি তারা আবার সরব থেকেছে। অন্যান্য সংগঠনও তাই, অন্যান্য সাংবাদিক ক্ষেত্রেও তাই। আ এখন আবার আ একটি মনসুর আলম পান্না যদি এভাবে ঢালাও করে বলেন আমার মনে হয় ঠিক না। ধরেন রোজিনা ইসলাম যখন আটক হলো, তখন কোন সাংবাদিক সংগঠন, কোন সাংবাদিকটি শুনুন রোজিনা প্রতিবাদ ইসলামেরটা করেছেন? ওইটা রোজিনা ইসলামের বিষয়টা ছিল ওখানে কর্পোরেট পেশাদারিত্বের জায়গা ছিল। প্রথম আলো এমন একটা জায়গায় পৌঁছেছে যে প্রথম আলোর সাংবাদিককে নিয়ে আমি যদি কিছু না বলি তাহলে বোধহয় আমার সাংবাদিকতায় টিকে থাকা মুশকিল হয়ে যাবে। প্রথম আলো। আপনি এর বাইরে অন্য সাংবাদিকদের ক্ষেত্রে দেখান। প্রথম আলো মানে মতিউর রহমানের ক্ষেত্রেও আপনি প্রথম আলোরই মতিউর রহমানের ক্ষেত্রে বা আ ডেইলি স্টারের মাহমুদ আলম ভাইয়ের ক্ষেত্রেও যদি আপনি বলেন, সবাই কিন্তু প্রতিবাদ জানায়নি। সবাই কিন্তু প্রতিবাদ জানায়নি। তখন সাংবাদিক মতিউর রহমান, সাংবাদিক মাহমুদুল আলম একেবারে ট্রেডমার্ক তো তারা এক অর্থে বলতে গেলে। মানে তখন আওয়ামী বিরোধী হিসেবে চিহ্নিত ছিল। সো ওই সময়ে বিএফইউ যে কি আপনাকে মতিউর রহমান চৌধুরীর সম্পর্কে যে মানহানি মামলাগুলো শত, শত মামলা হচ্ছিল, কেউ প্রতিবাদ জানিয়েছে? মানে খুব জোরালো আকারে বিএফইউ যে আওয়ামী অংশটি বা মাহমুদ আলমের ক্ষেত্রে
জানিয়েছে? জানায়নি। এক্সেপ্ট রোজিনা ইসলাম। রোজিনা ইসলাম মানে তার গায়ে আওয়ামী লীগের ট্যাগ ছিল না। তার গায়ে বিএনপি জামাতের ট্যাগ ছিল না। আর যেহেতু তিনি প্রথম আলোর মতন একটা হাউজের মানে তিনি সাংবাদিক। সো দুটো বিষয় কাজ করেছে। একটা হচ্ছে প্রথম আলো এই সাংবাদিকের জন্য কেউ প্রতিবাদ না করলে, মানে আমি যদি প্রতিবাদ না করি তাহলে আমার মনে হয় সাংবাদিকতা টিকে থাকাই মুশকিল। আরেকটা হচ্ছে আমি প্রতিবাদ করলে সেটি নাম যাবে প্রথম আলোতে, অমুক, অমুক প্রতিবাদ জানিয়েছে। ফোকাসে আসার একটি ব্যাপার ছিল। এটা একেবারে শুনতে নোংরা শোনা গেলেও বাস্তবতা হচ্ছে এই। কিন্তু যেটি নিরেট বাস্তবতা যে এই যে দুটি অংশ, একটি অংশ সময় বুঝে চুপ থাকে, আবার কখনো সরব হয়, আবার ওই অপোজিট অংশের ক্ষেত্রেও আমি কথা আরেকটা এটি। জিনিস বলি। দেখুন, ধরেন মতিউর রহমান চৌধুরী তার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে কিংবা মাহফুজা আনামের বিরুদ্ধে মামলা হয়েছে, মতিউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা বিভিন্ন আদালতে ঘুরেছেন। ঠিক আছে? ডেফিনিটলি এটা একটা হয়রানিমূলক মামলা। কিন্তু বিনা বিচারে মাসের পর মাস এই শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, হ্যাঁ? শাহরিয়ার কবির 18 মাস ধরে তারা জেলে এবং কি কারণে? কোনো অপরাধ নাই, খুনের মামলায়। এরকমটি কি কোনোদিনও হয়েছে? না, হয়নি। তাহলে অবশ্যই হয়নি। তুলনাটা আমরা করার সময় আসলে আমাদের বিবেচনা রাখতে হবে যে গভীরতাটা কতখানি। শুধুমাত্র আমি জাস্টিফাই করার জন্য যদি তুলনাটা করি, আমার মনে মানে এটার গভীরতাটা আনিস আহমেদ আমাকে যদি একটু বলতেন ঘটনাগুলো কি একরকম ঘটছে? সাংবাদিক নির্যাতন বাংলাদেশে নতুন কিছু নয়। কিন্তু আ এই মাত্রায়, এই গভীরতায়, এই তাৎপর্য নিয়ে কি আগে কোনোদিনও আপনি তো বহু বছর সাংবাদিকতা করেন। এই মাত্রায় কি দেখেছেন কোনোদিনও? না, আসলে এই মাত্রায় দেখা যায়নি। এটা ঠিকই যে চাটুকর কিছু সাংবাদিক ছিলেন যারা বিভিন্ন সময়ে যারা সরকারে ছিলেন, তাঁদের চাটুকারিতা করেছেন কিংবা তাঁদের বিপক্ষে কিছু কথা বলেননি। এটা সব আমলেই আমরা দেখেছি। বিএনপি আমলেও দেখেছি, আওয়ামী লীগ আমলেও দেখেছি। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো সাংবাদিকদের একেবারে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিস্তব্ধ করে দেওয়া হয়েছে। কাজেই আনিস আলমগীরের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিংবা সেই উষ্মা কিংবা সেই অভিমান যতটা সঠিক, ততটাই সঠিক এ কথাও যে সাংবাদিকদের করণীয় কিছু নেই।